নমস্কার বন্ধুরা, আজকে হয়তো 1 জুনের আগে শেষবার মনের কথা নিয়ে, কারণ এরপর যে কটা দিন আর পড়ে আছে সেই কটা দিন আমার মনে হয় প্রত্যেকের নিজের মতো করে ভেবে 1 জুন আমাদের এই যে 7টা দফায় নির্বাচন হলো সারা দেশব্যাপী, তার মধ্যে নিজেদের চয়েস মতো ভোটটা দিয়ে দেওয়া উচিত। সেখানে কারুর কোনো কথাবার্তা যেন আমাদেরকে কোনো প্রভাবিত না করে। সেটা যদি আমিও কাউকে করি, যদিও জানি আমার সেরকম ক্ষমতা নেই, আমি একটা নিতান্তই সাধারণ মানুষ, তবু কিছু কথা আজকে ছোট করে বলতে চাই। প্রথমে মনে রাখতে হবে, এটা কেন্দ্রের সরকারের নির্বাচন, এটা রাজ্য সরকারের নির্বাচন নয়। এটা রাজ্য সরকারের দুর্নীতির কথার নির্বাচন নয়। এটা কেন্দ্রের সঠিক শক্ত 5 বছর চালানোর মতো ক্ষমতা রাখে এই রকম একটা সরকারের নির্বাচন। একটা সরকার যে পুনর্নির্বাচিত হতে পারে, যে 10 বছর কাজ করেছে, তার মূল্যায়ন করতে হবে 10 বছরে, এবং তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার জায়গায় যদি আমরা কাউকে আনতেও চাই, সে সেই ভুল ত্রুটিগুলো সঠিকভাবে শুধরাতে পারবে কি না সেটা আমাদের একইভাবে জানা দরকার। যেমন ধরা যাক, এই সরকারের আগে যে সরকারগুলো ছিল, বেশিরভাগ সময় সেটা কংগ্রেস দ্বারা শাসিত সরকার। মাঝখানে কিছু জায়গায় অনেকগুলো পার্টি কোয়ালিশন করে সরকার হয়েছিল, এবং মাঝে একটা 5 বছরের গ্যাপে বিজেপির শাসন আমরা দেখেছি। তারপর দুবারের ক্ষেত্রে কংগ্রেসের সরকারের পর এই সরকার আসে। এই সরকার কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করে, যে পদক্ষেপগুলো নিয়ে অনেক রকম বিতর্ক বিভিন্ন সময় তৈরি হতে পারে। সেই পদক্ষেপগুলো কতটা সমাজের পক্ষে মঙ্গলজনক ছিল, কতটা অমঙ্গলজনক ছিল কেউ জানে না। এই যে সরকার, এই সরকারের সমালোচনা আমাদের একটা জায়গায় করতে হবে, এবং করে সেইখান থেকে এদের যে অন্য পক্ষ যারা এর অল্টারনেটিভ দিতে পারবে বলে আমরা ভাবছি, তারা সত্যিই কতটা সমর্থ, তাদের দলনেতা দলনেত্রী কারা, কে, কারণ একজন মানুষের পক্ষে তো সম্ভব নয়, এটা বোঝাই যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা সত্যিই কতটা পারবে, বা এরা যতটা ফানুস তৈরি করছে, যতটা বেলুন ফোলাচ্ছে, যদি এতটাই বেলুন ফোলানো হতো, তাহলে আজকে প্রায় শেষ দিন নির্বাচনেও কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পশ্চিমবঙ্গে এসে রোড শো করতে হতো, যেখানে পশ্চিমবঙ্গ মানে যেখানে ওনার বক্তব্য হচ্ছে উনি অলরেডি অনেকটাই ব্যবধানে জিতে গেছেন, তাহলে ওনাকে কেন এত ছুটে বেড়াতে হচ্ছে? অন্যদিকে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে যে পরিমাণ হেঁটেছেন, স্বচ্ছন্দে একটা ম্যারাথন সেখানে হার মানে। রাস্তায় যেভাবে উনি হাঁটছিলেন, যেভাবে কথা বলছিলেন, সেটা বলাই বাহুল্য। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মিডিয়ার মধ্যে প্রতিযোগিতা প্রধানমন্ত্রীর ইন্টারভিউ নেওয়ার জন্য। এটা একটা বড় ইন্টারেস্টিং জিনিস দেখলাম। প্রথমে একটা গ্রুপ অফ মিডিয়া, সারা ভারতের যতগুলো তাদের যে সংবাদ মাধ্যম আছে বিভিন্ন ভাষায়, তাদের থেকে তাকে যাওয়া হলো, গিয়ে ইন্টারভিউ নেওয়া হলো। তারপরে আরেকটি সাংবাদিক মিডিয়া, মানে আমাদের যেগুলো খবর আছে 24 ঘন্টার যে সমস্ত নিউজ চ্যানেল, সেই 24 ঘন্টার নিউজ চ্যানেল সেখানে ইন্টারভিউ করতে গেল। এবার আজকে এতদিন পর, হয়তো আগে ইন্টারভিউ হয়ে গেছে, আরেকটি সংবাদ চ্যানেল তারা আবার তাদের ইন্টারভিউ দেখালেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে যখন একটা সংবাদ মাধ্যম ইন্টারভিউ নিতে যাচ্ছে তার বিভিন্ন আঞ্চলিক দলবলকে নিয়ে, অন্য মাধ্যমটা কিন্তু যাচ্ছে না। এবং দেখতে পাচ্ছি এটা অদ্ভুতভাবে যে সাংবাদিকরাও যে কিভাবে চুপ করে বসে শুনতে পারে, যেটা নর্মালি সাংবাদিকদের দেখা যায় না। ইভেন আমরা যে এখানকার টক শোগুলো দেখি বিভিন্ন চ্যানেলে হয়, সেখানে সাংবাদিক বেশি বলেন, বাকিরা চুপ করে শোনেন, বা চুপ করে থাকতে থাকতে যদি 2 মিনিটের জায়গায় 2.5 মিনিট কেউ বলে ফেলে, তাকে চুপ করে থামিয়ে দেওয়া হয়, জোর করে থামিয়ে দেওয়া হয়। সে পুরুষ হোক কি মহিলা হোক,
বা অ্যাঙ্কার যিনি আছেন, সঞ্চালিকা যিনি বা সঞ্চালক যিনি আছেন, তিনি পুরুষ বা মহিলা যেই হন না কেন, জোর করে তাকে থামিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বকে গেলেন, কেউ কোনো কথা বলতে পারবে না, যেন বাইরে থেকে আগে থাকতে বলে দেওয়া হয়েছে, দেখো বাবা, যতক্ষণ এই ভদ্রলোকটি কথা বলছেন কেউ মাঝখানে কথা বলবে না। এবং এই প্রশ্নের উত্তরগুলোতে বারে বারে মনে হচ্ছিল যে এই প্রশ্নগুলো যেন মাননীয় প্রধানমন্ত্রী আগে থাকতেই জানেন এবং উত্তর নিয়ে রীতিমতো ডিসকাস হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। 1 নম্বর, এর আগের 2টো টার্মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একবারও সাংবাদিকদের সামনে বসতে দেখিনি। এটা দেখে ইনডিরেক্টলি মনে হয় উনি বোধহয় একটু চাপে আছেন, যার জন্য বসছেন। কারণ এটা বুদ্ধিজীবীদের ওনার বিরুদ্ধে একটা প্রথম এবং প্রাইমারি কথা ছিল যে উনি শুধু বলেন, উনি কারো কথা শোনেন না। প্রতি রোববার সকালবেলা সিনসিয়ারলি মন কি বাত বলেন। ওনার মন কি বাত যেন একদম ঈশ্বরের কাছ থেকে একদম নিমজ্জিত বাণী, সেটা উনি বলেন এবং সেই অনুযায়ী উনি করেন। ওনার যখন ইচ্ছে হলো উনি ডিমনিটাইজেশন করবেন, যখন ওনার ইচ্ছা হলো বাইরের যত সুইস ব্যাংকে যত লোকের অ্যাকাউন্ট আছে সবার থেকে টাকা এনে ডিস্ট্রিবিউট করে দেবেন। উনি আইন তৈরি করবেন বলছেন, আজকে ইন্টারভিউতে দেখলাম, যাতে এই ইডি সিবিআই যে টাকাটা উদ্ধার করেছে সেটা যেন আবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এটা কেমন ব্যাপার হলো? এটা তো মানে একদমই ঠিক ব্যাপার নয়। কারণ যে অ্যামাউন্টটা এসছে বা যে অ্যামাউন্টটা উনি পেয়েছেন সেটা তো সবার টাকা নয়, সেটা কিছু সংখ্যক লোকের টাকা। ধরা যাক উনি যে কয়েকশো কোটি টাকা উদ্ধার করেছেন ইডি সিবিআই ধরে, মানে ইডি সিবিআই উদ্ধার করেছে, সেটা তো হয়তো কয়েক লক্ষ মানুষের টাকা, কিন্তু 140 কোটি তো টাকা নয়। বা 10 কোটি যে পশ্চিমবঙ্গের অধিবাসী, তারা তো সবাই সেই টাকা দেয়নি। ধরে নেওয়া যেতে পারে তর্কের খাতিরে যে যে শিক্ষা দুর্নীতি এগুলো হচ্ছে তার টাকা ছিল, বা খাদ্য দুর্নীতি তার টাকা ছিল, কিন্তু এই টাকা তো সমস্ত মানুষের কাছ থেকে আসেনি, এসছে একটা বিশেষ মানুষের কাছ থেকে, যারা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদেরকে তো খুঁজে বের করতে হবে। আমি যদি গড়ে সবাইকে টাকা দিয়ে দিই, 1 নম্বর যে অ্যামাউন্টটা পাবে সেটা নামকা বাস্তা, তা দিয়ে মানুষের একদিনের দিন গুজরান হবে কি সন্দেহ আছে? কারণ আমাদের এত পপুলেশন, মানে ধরা যাক যদি 3000 কোটি টাকা উদ্ধার হয় আর আমাদের যদি 10 কোটি পপুলেশন হয়, তাহলে 300 টাকা করে এক একজনের পাওয়ার কথা। 300 টাকাতে কি হবে? কি হয় আমাদের দেশে 300 টাকাতে? খুব একটা কিছু হয় না। 3-4 দিন ভালো করে খাবে, ব্যাস শেষ। তেমনি এই যে 10 লক্ষ ওবিসি, এদের সার্টিফিকেট বাতিল করা হলো। এবার ওই সময়ে ওনারা যে যে চাকরিগুলো পেয়েছেন, সরকারি হোক বেসরকারি হোক, তারা তো হিসেব মতো যোগ্য ছিলেন না। উনি বললেন এগুলো একটা সরকার জোর করে করেছেন। আমি তর্কের খাতিরে মেনে নিলাম 2010 সালে জোর করে 2010 থেকে 2024 অবধি যা যত সার্টিফিকেট দেওয়া হয়েছে সব অন্যায়ভাবে দেওয়া হয়েছে, উৎকোচ নিয়ে দেওয়া হয়েছে, এটুকু ধরে নিলাম। আজকে যদি তাদের সেটা বাতিল করা হয়, তাদের চাকরিও হিসেব মতো বাতিল করতে হবে, যেরকম এসএসসির ক্ষেত্রে হয়েছে। আর যদি সেটা না করা হয়, তাহলে এসএসসির ক্ষেত্রে একরকম নিয়ম, এই সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে অন্য নিয়ম হবে কেন? আরেকটা ব্যাপার হচ্ছে, দুটো ক্ষেত্রেই দুটো তরফকে আমি সুযোগ দিলাম কোর্টে যাওয়ার জন্য, সবাই কোর্টে যাবে। আর সবচেয়ে বড় কথা, যদি এরকম সত্যি 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়, জেনারেল ক্যান্ডিডেট যারা বঞ্চিত হয়েছেন তারা সবাই আগে অ্যাপ্লাই করবেন, বা ওবিসি যারা পিছনে ছিলেন, যারা বঞ্চিত হয়েছেন এই 5 লক্ষের চাকরি পাওয়ার জন্য, তাদের ওবিসি সার্টিফিকেটগুলো যেগুলো এখন বাতিল হলো, সেই যেগুলোর জন্য যারা চাকরি পেয়েছেন, অন্য যারা বঞ্চিত হয়েছেন হিসেব মতো তাদের সেই চাকরিটা পাওয়ার কথা। তো এই রকম ঘোটালা জটিল অঙ্ক তৈরি করে যাচ্ছে একটা সরকার, এবং আগামী 5 বছরে সেটা তৈরি করতে পারে। কারণ অলরেডি আমাদের এখানকার যে রাজ্য সভাপতি, তিনি বলতে আরম্ভ করেছেন 4 তারিখের পর সবাইকে দেখে নেব, সবাইকে জেলে ভরবো। এমনি তো 2 মে 2021 যখন নির্বাচনের ফল বেরিয়েছিল, তখন 4 জন তৎকালীন মন্ত্রীকে হঠাৎ করে রাত্রিবেলা 3টের সময় নিয়ে ঢুকে গেল। আজকে বিরোধী দলনেতার বাড়িতে 3টের সময় যাচ্ছে
বা একজন এমপির বাড়িতে 3টের সময় পুলিশ যাচ্ছে, তাতে লোকজন চেঁচামেচি করছে। ওই 4 জনকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে তো একজন মারাই গেছেন, বরিষ্ঠতম, আগে কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন, মাননীয় মুখার্জি। তো তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তখন কিছুদিন রেখে আবার ছেড়ে দেওয়া হলো। কেন ঢোকালো কেউ জানে না, কেন ছেড়ে দেওয়া হলো কেউ জানে না। তো 3টের সময় পৌঁছানোই তো আমাদের পুলিশের কালচার, ভোর রাতে পৌঁছানো হয়, যাতে মিডিয়া টিডিয়া যেতে না পারে, লুকিয়ে লুকিয়ে যাওয়া হয় এবং হ্যারাস করা হয়। সে তো কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে প্রযোজ্য, রাজ্য সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসগুলো আমাদের কিন্তু দেখে ভোট দিতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার তৈরির ক্ষেত্রে বিদেশ নীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। পেট্রোল ডিজেলের দাম, ট্যাক্সের দাম, মানে ট্যাক্সের কি ডিফারেন্স হচ্ছে, অর্থনীতি, মিউচুয়াল ফান্ডের ওঠাপাড়া, জিডিপি গ্রোথ, এইগুলো ভেবে কিন্তু আমাদের ভোট দিতে হবে। নয়তো এই রকম আঞ্চলিক সমস্যা নিয়ে যদি আমরা ভোট দিই, তাহলে আমাদের আঞ্চলিক সমস্যাগুলো আর কোনোদিন সমাধান হবে না। বিরোধী দলকে, মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার হচ্ছে প্রধান রাজ্য বিরোধী দল। এটা কেন হবে? আমি রাজ্যের বিরোধী নিয়ে কেন কথা বলবো? আমি কি করেছি সেটা জানাবো, যেহেতু আমি 10 বছর ধরে শাসন করছি। এইটাই তো আমার হবে মোটো। তা না করে আমি সারাক্ষণ রাজ্য সরকার কি ভুল করেছে সেগুলো কথা বলছি, যেন এটা রাজ্যের নির্বাচন হচ্ছে। ভেবেচিন্তে ভোট দিন। 1 জানুয়ারি অবশ্যই ভোট দেবেন। আর যদি কাউকে না দিতে ইচ্ছা করে তাহলে নোটায় ভোট দেবেন। কারণ খেয়াল রাখবেন, 20%-এর ওপর যদি নোটায় ভোট পড়ে তাহলে প্রত্যেকের ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়। যদি সত্যি এটা আমরা করতে পারি, এটা হচ্ছে আমাদের বিগেস্ট সাকসেস। প্রত্যেকে ভোট দেবেন, কিন্তু যদি কোনো প্রার্থীকে পছন্দ না হয় তাহলে নোটাতে ভোট দিয়ে আসবেন, না দিয়ে ফিরে আসবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা সুস্থ গণতন্ত্রের আশায় এবারের মতো ভোট কথা শেষ করলাম। ভোট কথা আবার আসবে 4 জুন, যদি 4 জুন সময় সুযোগ করে উঠতে পারি বা পরিস্থিতি অনুকূল থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটা প্রেস করবেন।